হুম। আর কথা কইতে তো না। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটা, এখনকার যে ক্লাসটা সেটা খুবই ছোট একটা ক্লাস হবে। কারণ হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমার গত দিন রাতে যে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেটার পরিপূরক হিসেবে আজকে ক্লাসটা আমি নিচ্ছি। আর আজ রাত 9টার সময়ও কিন্তু আবার একটা ক্লাস থাকবে। তো আমাদের নদী এবং নৌকা সংক্রান্ত দুইটা ম্যাথ আমাদের হচ্ছে বাকি ছিল করা। তো সেই দুইটা ম্যাথ হচ্ছে আমি এখনকার ক্লাসে করে দিব, বেশি সময় লাগবে না। আর রাত 9টার সময় যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আমরা হচ্ছে ছাতা ও বৃষ্টি সংক্রান্ত যে টপিক, যেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক, সেটা নিয়ে আলোচনা করব। তো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। তো আমাদের আজকের যে দুইটা টপিক ছিল, দুইটা ম্যাথ ছিল সিকিউ। একটা সিকিউ ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023, আর আরেকটা সিকিউ ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023। আমি শুধু এই দুইটা সিকিউই আজকে এখনকার ক্লাসে করে দিচ্ছি তোমাদেরকে, কারণ এরপর হচ্ছে আজকে রাত 9টার সময় আমাদের আরেকটা ক্লাস থাকবে, যেই ক্লাসটাতে আমরা ছাতা ও বৃষ্টি সংক্রান্ত টপিক পড়ব। এবং ওই টপিকটা পড়ার মাধ্যমে আমাদের ভেক্টর চ্যাপ্টারের যে বেসিক আলোচনা সিকিউ সহ সেটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে হচ্ছে ভেক্টর অধ্যায়ের এমসিকিউর জন্য ক্লাস নিব, এবং হচ্ছে ভেক্টর অধ্যায়ের সিকিউ সলভিংয়ের রেকর্ডিং ক্লাস হচ্ছে আমি ইউটিউবে আপলোড করে দিব। তো সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিবা। তার মানে আজকের পর থেকে আমরা যখন ফিজিক্স পড়বো তারপর কিন্তু আমরা পরবর্তী অধ্যায়গুলোতে চলে যাব। ভেক্টর অধ্যায় কিন্তু আজকে রাত 9টায় ক্লাসটা নিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো তাহলে আমরা শুরু করি আমাদের এখনকার ক্লাসটা। এখনকার ক্লাস আমাদের প্রথম যে ম্যাচ সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। তো আমি দেখতে পাচ্ছি কে কে জয়েন করেছো। রিমু জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা জয়েন করেছো তারা ঠিক আছে লাইভ ক্লাস করে ফেলো, আর যারা যেহেতু সকালবেলার ক্লাস অনেকেই জয়েন করতে পারবে না, তোমরা পরবর্তীতে ক্লাসের রেকর্ডিংটা দেখে নিবা। ওকে? তো আমি একটু চেক করে দেখি আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। চট্টগ্রাম বোর্ড 2023-এর ম্যাপটাতে কী ছিল দেখো। চিত্রে বিসি নদীর কিনারা ঘেঁষে চলা একটি রাস্তা হলো এবি। আচ্ছা, মানে নদীটার নাম কি? নদীটা হচ্ছে বিসি নদী, মানে নদীটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত। এই যে এটা হচ্ছে আমাদের নদী,
আমি যদি তোমাদেরকে যদি দেখাই, আমাদের এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী, বিসি নদী। এটার এক কিনারা ঘেঁষে এ থেকে বি পথে একটা রাস্তা আছে। এটা হচ্ছে বিসি নদীর কিনারা ঘেঁষে, মানে তুমি যদি এই প্রান্তে যদি দাঁড়িয়ে থাকো তাহলে অপর প্রান্তে এ বি পথে একটা রাস্তা আছে। তো নদীর স্রোতের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ, এবং মাঝি 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভি। রাস্তায়, আর এইটা রাস্তায় যে এবি রাস্তা বরাবর যে গাড়িটা চলছিল সেই গাড়িটা 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে গাড়ির বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সমবেগ। গাড়ি আবার বি স্টেশনে, গাড়িটা এ স্টেশন থেকে, এই যে গাড়িটা এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে তার কত দূরত্ব অতিক্রম করতে হয়? 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটার। আর বিসি নদীর প্রস্থ কত দেওয়া আছে? 0.5 কিলোমিটার। বলেছে গাড়িটা যখন বি স্টেশনে যখন আসে তখন সে 40 সেকেন্ড যাত্রা বিরতি দিবে। তাহলে এ থেকে বিতে আসতে তার একটা সময় লাগবে, কারণ সে কি 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করে সে 1.2 কিলোমিটার তাকে পাড়ি দিতে হবে, তাহলে সে এ থেকে বিতে আসবে এবং সেখানে এসে সে 40 সেকেন্ড বিরতি নেবে। এই সময়টার মধ্যে নৌকাটাও কি হবে বলো তো? নৌকাটাও আসলে আমাদের বি পয়েন্টে এসে পৌঁছাবে। তাহলে নৌকাটা যদি বি পয়েন্টে এসে যদি এই সময়ের মধ্যে যদি পৌঁছায়, তাহলে আমাদেরকে বের করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে। তাহলে একটা প্রশ্ন আছে ঘ নাম্বারে, যে আমাদের গাড়ির, এই যে গাড়ির যাত্রীরা নৌকায় উঠতে পারবে কিনা, বা এভাবে বলতে পারো যে নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো চলো আমরা দেখি কোয়েশ্চেনটা কি। গ নাম্বার, মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে? তাহলে মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে? তাহলে সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন সময়ে যদি নদী পাড়ি দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের শর্ত কি? একদম লম্বালম্বিভাবে নৌকা চালানো শুরু করতে হবে। এটা হচ্ছে নৌকার বেগ লম্বালম্বিভাবে, এবং সেক্ষেত্রে নৌকা গিয়ে পৌঁছবে কোথায়? এইভাবে পৌঁছবে। এটা হচ্ছে লব্ধি। কারণ আমরা পড়েছি যে সর্বনিম্ন সময়ে বা ন্যূনতম সময়ে যদি নদী পাড়ি দিতে হয় তাহলে আলফার মান 90 ডিগ্রি হবে, আর থিটার মান কি হয়? আলফা থেকে ছোট হয়। তাহলে মাঝিকে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হবে, সেই সময়টা কত সেটা আমাদেরকে বের করতে হবে। চলো করি ম্যাথটা, তাহলে করে ফেলি। চট্টগ্রাম বোর্ড 2023, এই অধ্যায়ে যে সকল ম্যাথ আসছে সে সকল ম্যাথের মধ্যে এটা খুব মানে গুরুত্বপূর্ণ এবং বেশ ভালো মানের একটা জটিল ম্যাথ বলা যায় নদী নৌকার থেকে আর কি। তাহলে দেখো চট্টগ্রাম 2023 গ নাম্বার ম্যাথ আমাকে বলছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হবে। তাহলে আমি একটু লিখে রাখি, সর্বনিম্ন সময়ে নদী পাড়ের শর্ত, সর্বনিম্ন সময়ে নদী পারাপারের শর্ত। সর্বনিম্ন সময়ে নদী যদি পাড়ি দিতে চাও তাহলে তোমাকে আলফা কোণে যাত্রা করতে হবে, তুমি থিটা কোণে গিয়ে পৌঁছাবে। তাহলে সর্বনিম্ন সময়ে নদী পাড়ের শর্ত হচ্ছে আলফা হবে 90 ডিগ্রি এবং থিটা হবে 90 ডিগ্রি থেকে ছোট, কারণ থিটা কি আলফা থেকে ছোট হয়। আচ্ছা, তারপর আমরা কি করব? চিত্রটা এঁকে ফেলি। পরীক্ষায় শর্তটা লেখা ম্যান্ডেটরি না লিখলেও চলবে, লিখলেও ক্ষতি নেই। তাহলে নদীর স্রোতের বেগ কত ছিল? স্রোতের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ ধরে নিচ্ছি 2 মিটার পার সেকেন্ড, এবং যাত্রা করব কিভাবে? এই বরাবর যাত্রা করব। এই বরাবর যদি যাত্রা করি তাহলে আমাদের ভি কত? 4 মিটার পার সেকেন্ড। নৌকা চালানো হয়েছে 4 মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড। এবং এই যে মধ্যবর্তী কোণ আলফা, এটা কত? 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নৌকা যাবে কোন দিকে? এই বরাবর যাবে, কর্ণ বরাবর। এটা হচ্ছে লব্ধি বেগ ডব্লিউ। এবং নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার। ডি হচ্ছে 0.5 কিলোমিটার। আমাকে বলেছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে চাচ্ছি, যে সর্বনিম্ন কত সময় লাগবে। তাহলে সময়ের সূত্র কি? আমাদের সূত্র কি ছিল? টি সমান ডি বাই ভি সাইন আলফা। এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে লিখে ফেলি, আমরা জানি টি সমান ডি বাই ভি সাইন আলফা। ডি কত? 0.5 কিলোমিটার। তাহলে যেহেতু ভি এর মান মিটার পার সেকেন্ডে আছে, তাহলে 0.5 কিলোমিটারকে আমরা কী করব? মিটারে নিয়ে যাব। তাহলে মিটারে নিলে কত আসবে? 500 মিটার। ভি এর মান কত? 4, সাইন আলফা কত? 90 ডিগ্রি। তাহলে হিসেব করলে কত আসতেছে? দেখো, হিসেব করলে আমাদের আসতেছে 500 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে 125
আর sin 90 মান তো 1, তার মানে 125 সেকেন্ড। তাহলে সর্বনিম্ন সময়ে যদি নদী যদি পাড়ি দিতে চাই তাহলে হচ্ছে মাঝির 125 সেকেন্ড সময় লাগবে। সর্বনিম্ন সময়ে যদি নদীটা যদি পার হওয়া লাগে তাহলে মাঝির 125 সেকেন্ড সময় লাগবে। এটাই হচ্ছে আমাদের গয়ের আনসার, শেষ। গ আমাদের এতটুকু। ঘতে আমাদের কি বলেছে, গাড়ি যখন এ অবস্থানে মানে গাড়িটা যখন আমাদের এ অবস্থানে, এই পয়েন্টে যখন গাড়িটা আছে, এই গাড়িটা তখন সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। মানে গাড়িটা যখন এতে, তখন সি থেকেও নৌকা ছাড়া হয়েছে, তাহলে গাড়িটাও এ থেকে বিতে আসতেছে, নৌকাটাও সি থেকে বিতে আসতেছে। কথাটা বলছো, গাড়িটাও এ থেকে বিতে, এই যে এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে। আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবা। গাড়িটাও এ থেকে বি এর দিকে আসতেছে, আবার নৌকাটাও সি থেকে বি এর দিকে আসতেছে। মানে নৌকাটা সি থেকে বিতে এসে পৌঁছাবে, গাড়িটাও এ থেকে বিতে এসে পৌঁছাবে। আমাকে বলছে নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কি না, বিশ্লেষণ করো। খুবই সহজ ম্যাথ। দেখো, নৌকার যাত্রীরা সি থেকে বিতে যদি আসতে চায়, নৌকার যাত্রীরা যদি সি থেকে যদি বিতে যদি আসতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে? সে আসতে চাচ্ছে কীভাবে? একদম আড়াআড়িভাবে। তাহলে আড়াআড়িভাবে যদি আসতে চায় বা লম্বালম্বিভাবে বা প্রস্থ বরাবর, তাহলে আলফার মান কত হবে? 90 থেকে বড় হবে। এখন কিন্তু ম্যাথের কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু তার লব্ধি কাজ করতেছে সি থেকে বি বরাবর। এটা হচ্ছে লব্ধি থিটা, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে ডব্লিউ। তাহলে তাকে রওনা দিতে হবে কীভাবে? এইভাবে স্থূলকোণে রওনা দিতে হবে। তার মানে আলফার মান কি আসবে? আলফার মান কিন্তু আমাদের 90 থেকে বেশি আসবে। তাহলে প্রথম কাজটি আলফা বের করতে হবে, কারণ আমাদেরকে বের করতে হবে যদি নৌকাটা সি থেকে বিতে যদি পৌঁছাতে চায় একদম লম্বালম্বিভাবে, এই যে সি থেকে বিতে যদি পৌঁছাতে চায়, তাহলে তার কত সময় লাগবে? সি থেকে বিতে পৌঁছাতে সময় কিন্তু 125 সেকেন্ড না। একটু আগে যে 125 সেকেন্ড বের করছি সেটা হচ্ছে সে যাত্রা শুরু করছিল 90 ডিগ্রি কোণে, কিন্তু সে কিন্তু পৌঁছাইছিল এইভাবে পৌঁছেছিল ন্যূনতম সময়। বাট এখন উদ্দেশ্য হচ্ছে পৌঁছাতে হবে তোমার একদম লম্বালম্বিভাবে। তাহলে তোমাকে যাত্রা কিন্তু শুরু করতে হবে স্থূল কোণে, মানে 90 ডিগ্রি থেকে বেশি কোণে তোমাকে যাত্রা করতে হবে। তাহলে প্রথমে আমরা আলফা বের করব। সেই আলফা বের করার পর তারপর আমরা সি থেকে বিতে পৌঁছাতে নৌকার কতক্ষণ সময় লাগবে টি বের করব। এরপর আবার এ থেকে বিতে গাড়িটা পৌঁছাতে কতক্ষণ লাগবে সেটা বের করব। এবং গাড়িটা কিন্তু বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতিও দিবে। তার মানে গাড়িটা বিতে টোটাল কতক্ষণে লাগবে, মানে বি পয়েন্টে গাড়িটা কতক্ষণ অবস্থান করবে সেটা আমরা বের করব। বের করার পর এই দুইটা সময়ের মধ্যে যে বেশি হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কমেন্ট করব। চলো ম্যাথটা করি, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে নৌকাটা আমরা আঁকি, চিত্রটা আরেকবার আঁকি। এটা হচ্ছে আমাদের ইউ, 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এখান থেকে যাত্রা শুরু করবে। এবং এটা হচ্ছে ঠিক অপর পাশে বি বিন্দু। এবং এটা মনে করো আমাদের এ পয়েন্ট, এখান থেকে গাড়িটা যাত্রা শুরু করবে। এখানে মনে করো গাড়িটা ছিল এই জায়গায়, এ পয়েন্টে গাড়িটা আছে। আচ্ছা, আমি এ পয়েন্টে একটু উপরে লিখি। এ পয়েন্টে মনে করো গাড়িটা আছে, গাড়ি, এটা হচ্ছে এ পয়েন্ট। এবং গাড়িটা এখান থেকে বি পয়েন্টে আসবে, গাড়িটা পরে এখানে আসবে, বি পয়েন্টে আসবে। এতটুকু দূরত্ব সে অতিক্রম করবে। এবং এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 1.2 কিলোমিটার, তার মানে 1200 মিটার। এবং নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার, তার মানে নদীর প্রস্থ ডি হচ্ছে 500 মিটার, 500 মিটার। তাহলে সে যদি একদম এইভাবে পৌঁছাতে চায়, মাঝি নৌকা নিয়ে যদি এইভাবে যদি পৌঁছাতে চায়, এটা হচ্ছে কি ডব্লিউ, তাহলে তাকে রওনা দিতে হবে কোন দিকে? এইভাবে রওনা দিতে হবে। এটা হচ্ছে ভি। এবং নৌকার বেগ কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এভাবে যদি পৌঁছাতে চাই, তাহলে ডব্লিউর সাথে ইউর যে কোণ সেটা কত? থিটা, 90 ডিগ্রি। আর আমাদের বের করতে হবে কি? আমরা জানি না কোনটা বলো তো? আমরা এইটা জানি না, এইটা আমরা জানি না, আলফা। আলফা ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো আলফা বের করার সূত্র কিন্তু অলরেডি তোমরা শিখছো। কোনটা? ট্যান থিটা ইকুয়াল টু ওই যে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, ওই সূত্র দিয়ে কিন্তু আমরা আলফা বের করে ফেলতে পারি। তাহলে আমরা প্রথমে আলফা বের করব। দেখো, আমরা জানি, আমরা আসলে প্রথমে কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি সি থেকে, মানে সি পয়েন্ট থেকে বিতে যেতে নৌকার কতক্ষণ লাগবে সেটা বের করতে চাচ্ছি। মানে নৌকাতে করে যাত্রীরা কি চাচ্ছে? যাত্রীরা চাচ্ছে বাসটাকে ধরতে যাচ্ছে, মানে গাড়িটা চলে যাবে। তো যাত্রীরা কি চাচ্ছে? সি পয়েন্ট থেকে বি পয়েন্টে নদী পার হয়ে ওই গাড়িটাকে ধরতে চাচ্ছে। এখন গাড়িতে গিয়ে তারা উঠতে পারবে কিনা সেটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে তার মানে গাড়িটা ছাড়ার আগে তারা যদি চলে যেতে পারে বি পয়েন্টে, তাহলে উঠতে পারবে।
আর না হলে উঠতে পারবে না। কনসেপ্ট একদম ক্লিয়ার। সি পয়েন্ট থেকে নৌকার মাঝি তাদেরকে বি পয়েন্টে যদি দিয়ে আসতে কম সময় লাগে তাহলে হচ্ছে উঠতে পারবে, আর না হলে উঠতে পারবে না। আচ্ছা, তাহলে দেখো আমরা জানি tan থিটা ইকুয়াল টু কার সাথে অ্যাঙ্গেল? থিটা হচ্ছে ইউ এর সাথে, তাহলে ইউ নিচে সিঙ্গেল, উপর হচ্ছে ভি সাইন আলফা, নিচে হচ্ছে ভি কজ আলফা। তো তারপরে 3-4টা লাইন লিখবা, ওটা আমি লিখে দিচ্ছি না। তাহলে আমাদের শেষ পর্যন্ত কি আসে? আলফা ইকুয়াল টু আসে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এরকম আসে ফর্মুলাটা। ঠিক আছে, থিটা আমার 90 ডিগ্রি বসালে তাহলে আলফা ইকুয়াল টু কত আসবে? আলফা ইকুয়াল টু কত আসবে? কস ইনভার্স মাইনাস ইউর মান কত 2, ভি এর মান কত 4। তো এটা হিসেব করলে খুব সম্ভবত আলফা মান 120 ডিগ্রি আসবে। আলফা মান 120 ডিগ্রি আসবে, তাও আমি একবার একটু চেক করে দিই। আলফা মান 120 ডিগ্রি আসবে, কারণ কস ইনভার্স মাইনাস হাফের মান 120 ডিগ্রি, কস ইনভার্স মাইনাস হাফ, হ্যাঁ 120 ডিগ্রি আসবে। আলফার মান 120 ডিগ্রি। তাহলে আলফা মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এখন আমরা নদী পার হতে প্রয়োজনীয় সময় বের করতে পারবো। তাহলে সুতরাং নদী পারাপারে প্রয়োজনীয় সময়, পারাপারে প্রয়োজনীয় সময়, যেহেতু আমাদের দুইটা সময় বের হবে সেহেতু এটাকে আমরা টি ধরবো আর এটাকে টি প্রাইম ধরি। ঠিক আছে, অথবা এটাকে T1 আর এটাকে T2 ধরতে পারো। নদী পারাপারে প্রয়োজনীয় সময় তাহলে আমাদের কত আসবে? টি সমান ডি বাই ভি সাইন আলফা। ডি কত? 500 মিটার, 500 মিটার। ভি কত? 4 মিটার পার সেকেন্ড ছিল। সাইন আলফা কত? 120 ডিগ্রি। আলফা হচ্ছে 120, 120 ডিগ্রি। তাহলে সমান 500 ডিভাইডেড বাই 4 সাইন 120, 144.34 এত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি মিনিটে নিয়ে যাও 60 দিয়ে ভাগ করে দাও, মিনিটে না নিলেও হয়, এটা আসবে 2.4 মিনিট। তাহলে নৌকাটা নদী পার হয়ে সি বিন্দু থেকে বি বিন্দুতে যেতে 2.4 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তার মানে নৌকার যারা অবস্থান করছে, যে সকল লোক নৌকায় অবস্থান করছে, তারা দোয়া করবে কি যে মানে 2.4 মিনিট সময় পর্যন্ত যাতে গাড়িটা যাতে ওখানে অবস্থান করে। এখন চলো আমরা দেখি এই সময় গাড়িটার কতক্ষণ লাগবে। তাহলে আমরা লিখি আবার গাড়ির ক্ষেত্রে গাড়িটি এ থেকে বিতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়, গাড়িটি এ থেকে বিতে যেতে প্রয়োজনীয় সময়। এ থেকে বি এর দূরত্ব কত ছিল? 1.2 কিলোমিটার, তার মানে 1200 মিটার। এবং গাড়িটি কত বেগে যাত্রা করেছিল? 15 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে আমি একটু লিখে রাখি। এখানে যা যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দূরত্ব এ থেকে বি এর দূরত্ব এবি সমান কত? যদি দূরত্বকে এস দিয়ে প্রকাশ করি 1.2 কিলোমিটার। 1.2 কিলোমিটার মানে কি? 1200 মিটার, 1200 মিটার। এটা হচ্ছে এবি। আর ব্যাগটা কত? ভি কত? ভি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, সরি 15 মিটার পার সেকেন্ড। যেহেতু গাড়িটা সমবেগে যাচ্ছে তাহলে ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে সময় কত লাগবে? আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে টি এস ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস ইকুয়াল টু ভিটি হলে টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু এস বাই ভি, এস বাই ভি। এস ইকুয়াল টু ভিটি হলে টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এটাকে আমরা টি প্রাইম বলতে পারি, যেহেতু অলরেডি আমরা একটা টাইম বের করে রেখেছি। তাহলে বা টি প্রাইম ইকুয়াল টু এস কত? 1200 মিটার, ভি কত? 15 মিটার পার সেকেন্ড। হিসাব করলে আমাদের টি প্রাইম আসবে 80 সেকেন্ড। এখন কথা হচ্ছে গাড়িটা এ থেকে বিতে পৌঁছাতে 80 সেকেন্ড লাগবে। তারপর আবার বলেছে গাড়িটা বি স্টেশনে পৌঁছানোর পর 40 সেকেন্ড যাত্রা বিরতি দিবে। তাহলে ওই সময়টা তো সে বি পয়েন্টেই থাকবে। তাহলে সুতরাং গাড়িটির এভাবে লিখতে পারো, গাড়িটিকে ধরার জন্য নৌকার যাত্রীদের প্রাপ্ত মোট সময়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে টি প্রাইম না লিখি, মোট সময়টাকে টি প্রাইম লিখি। হ্যাঁ, এটাকে আমরা টি অবস্থাতেই রেখে দিই। এটাকে আমরা বরং স্মল টি দিয়ে প্রকাশ করি, কারণ এস ইকুয়াল টু ভিটি আমরা স্মল টি দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে মোট সময়টাকে টি প্রাইম লিখি। তাহলে যাত্রীদের প্রাপ্ত মোট সময় তাহলে কি আসবে? টি প্রাইম সমান টি প্লাস 40 সেকেন্ড, কারণ কি গাড়িটা 40 সেকেন্ড বিতে অবস্থান করছে। তাহলে মোট কত? 80 প্লাস 40 সেকেন্ড, অর্থাৎ 120 সেকেন্ড।
120 সেকেন্ড। তাহলে আমাদের গাড়িটিকে ধরার জন্য নৌকার যাত্রীরা মোট সময় পাবে কত? 120 সেকেন্ড। কিন্তু নৌকার যাত্রীদের ওই জায়গায় পৌঁছাতে সময় লেগেছে কত? 2.4 মিনিট। তাহলে 120 সেকেন্ড মানে কি? 2 মিনিট। তাহলে তারা সময় তাদের ছিল 2 মিনিট, কিন্তু তারা গিয়ে পৌঁছেছে কত? 2.4 মিনিটে। তার মানে কি? লেট করে ফেলছে। তাহলে আমরা লিখবো যেহেতু টি এর মান টি প্রাইম থেকে বড়, তার মানে কি? ধরতে পারবে না। ঠিক আছে, তার মানে কি? ধরতে পারবে না। বলছে কি? উঠতে পারবে কিনা। তাহলে কনসেপ্টটা কি? সুতরাং উঠতে পারবে না, কারণ তারা 2 মিনিট সময় পেয়েছিল, কিন্তু মাঝি নৌকা ঠিক মতো চালাতে পারে নাই, মানে স্পিড বেশি ছিল না, যার কারণে হচ্ছে তারা সঠিক সময়ে গিয়ে নৌকায় উঠতে পারবে না। ওকে, তো এই ক্ষেত্রে আসলে কোন বুদ্ধি অ্যাপ্লাই করলে আসলে তারা উঠতে পারতো? বুদ্ধিটা হতে পারতো এরকম যে, আমি একটু বুদ্ধিটা একটু তোমাদেরকে একটু শেখাই দিই। বুদ্ধিটা হতে পারতো এরকম যে, গাড়িটা তো আসলে বি পয়েন্ট থেকে আবার যাত্রা করবেই, তাই না? বি পয়েন্ট থেকে তো গাড়িটা আবার যাত্রা করবেই। তো মনে করো নৌকা তো এখানে ছিল সি পয়েন্টে, এটা মনে করো বি পয়েন্ট, তো বি পয়েন্ট থেকে তো গাড়িটা একটু পরে আবার চলা শুরু করতোই, তাই না? তো যদি নৌকার মাঝিটি এরকম চিন্তা করতো যে গাড়িটাকে আমি বি স্ট্যান্ডে মানে বাস স্টপে ধরবো না, রাস্তার মধ্যে ধরবো কোথাও, সে যদি এইভাবে যদি যাত্রা করতো, 90 ডিগ্রি কোণে যদি যাত্রা করতো, তাহলে কিন্তু সে এইভাবে পৌঁছাতে পারতো ন্যূনতম সময়ে পৌঁছালে কিন্তু একটা সম্ভাবনা ছিল গাড়িটাকে এই পয়েন্টে ধরতে পারার একটা সম্ভাবনা ছিল। ঠিক আছে, তো এইটা বাসায় তোমরা নিজেরা ট্রাই করে একটু দেখো তো, যে ন্যূনতম সময়ে যদি যাত্রা করতো, তাহলে বি পয়েন্ট থেকে কত দূরে গেলে নৌকাটাকে ধরা যাবে। এটা তোমাদের একটা বাড়ির কাজ। আমি একটা বাড়ির কাজ দিই তোমাদেরকে, দেখো পারো কিনা। হ্যাঁ, যে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নৌকা চালিয়ে নদীর অপর পারে পৌঁছাতো, তাহলে গাড়িটি ধরতে পারতো কিনা, এটা তোমরা বাসায় ট্রাই করে দেখবা। হ্যাঁ, কারণ গাড়িটা আবার যখন যাত্রা শুরু করছে, আবার মনে করো 15 মিটার পার সেকেন্ড সমবেগেই যাত্রা শুরু করছে, তাহলে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে যদি নৌকা চালিয়ে নদীর অপর পারে পৌঁছাতো, তাহলে গাড়িটি ধরতে পারতো কিনা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা বাসায় করবে। আমাকে এখন বলো, তোমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু বলো। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, এবং এই ম্যাথটা আশা করি বুঝে ফেলার কথা। এই ম্যাথটা ক্লিয়ার কিনা? আমরা আরেকটা ম্যাথ করব, আরেকটা ম্যাথ করলে আমাদের ক্লাসটা আমরা শেষ করবো। ঠিক আছে, ছোট একটা ক্লাস, খুবই ছোট ক্লাস, কারণ আজকের মূল ক্লাস আমাদের রাত 9টায় হবে, যেই ক্লাসে আমরা ছাতা ও বৃষ্টি সংক্রান্ত ম্যাথ করব। তো সেই ক্লাসে আমরা ছাতা ও বৃষ্টি সংক্রান্ত মোট 4টা সিকিউ সলভ করব, এবং তার সাথে বেসিক থাকবে। তো সেটা পড়লেই কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবং তারপর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে কেমিস্ট্রি পড়া শুরু করব। পরিবেশ রসায়ন আমরা যতটুকু পড়েছিলাম তারপর থেকে পড়া শুরু করব। তো ঠিক আছে, এটা আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে যদি না পারো, তাহলে অবশ্যই ক্লাসের কমেন্ট সেকশন হচ্ছে আমাকে জানাবা যদি বুঝতে না পেরে থাকো। তাহলে চলো আমরা পরের সিকিউটাতে চলে যাই। পরের লাস্ট যে সিকিউটা ছিল দিনাজপুর বোর্ড 2023, এই সিকিউটা আমরা যদি দেখি, দিনাজপুর বোর্ড 2023-এর সিকিউটা খেয়াল করো, যে আমাদের এখানে দেওয়া আছে U1 U, এখানে একটু উল্টোভাবে লেখা আছে, খেয়াল করো তো। আমরা সবসময় পড়েছি স্রোতের বেগ U, বাট এখানে বলা আছে স্রোতের বেগ V। তার মানে কি? এটা একটু মাথায় রাখতে হবে, মানে স্রোতের বেগ V হয়ে গেছে। আর আমরা সবসময় মানে নৌকার বেগ বা সাঁতারের বেগ পড়েছি V, বাট এখানে দেখো হয়ে গেছে U1 U2, এগুলো হচ্ছে নৌকার বেগ। তো নদীর প্রস্থ কত? 2 কিলোমিটার। নদীর প্রস্থ 2 কিলোমিটার। তো একজন মাঝি U1 মানে প্রথম যে মাঝি, সে 30 ডিগ্রি কোণে, মানে সে হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে আমরা বলতে পারি স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে নৌকা চালানো শুরু করেছিল। আর আরেকজন মাঝি যেটা হচ্ছে U2 মানে দ্বিতীয় মাঝি, সে 60 ডিগ্রি কোণে, তার মানে 150, 90 যোগ 60, 150 ডিগ্রি কোণে নৌকা চালানো শুরু করেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট। তো আমার প্রথম প্রশ্ন বলছে প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করো। তার মানে প্রথম মাঝির লব্ধি বেগ মানে কি? W বের করতে বলছে। W = কি? √U² + V² + 2UB cos আলফা।
তো প্রথম মাঝির জন্য আমরা যদি বের করতে চাই তাহলে চলো আমরা চিত্রটা আঁকি। দিনাজপুর 23, দিনাজপুর 23, দিনাজপুর 2023। তাহলে প্রথম মাঝির জন্য আমাদের চিত্রটা কীরকম হবে? প্রথম মাঝির লব্ধি বেগ বের করতে বলছি। তাহলে প্রথম মাঝি এই দিক বরাবর ছিল ভি। ভি কত? ভি হচ্ছে আমাদের 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। আর U1 U2 দুইজন মাঝিরই নৌকার বেগ কত? 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম মাঝি হচ্ছে আমাদের অনুভূমিকের সাথে মানে স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা করেছে, তাহলে আলফার মান কত? 120 ডিগ্রি। প্রথম মাঝির জন্য আলফার মান 120 ডিগ্রি। ভি কত? ভি হচ্ছে আমাদের 16 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা ভি না, এটা হচ্ছে U1। প্রথম মাঝির জন্য আমাদের বেগটা কত? U1। প্রথম মাঝির নৌকার বেগ হচ্ছে U1। তাহলে আমাকে বলছে প্রথম মাঝির লব্ধি কত। তাহলে লব্ধি আমরা বের করব W। তো লব্ধি বেগের বেগ নির্ণয় করো। লব্ধি বেগ মানে কি? আমরা হচ্ছে W বের করব এবং থিটাটাও বের করব, ঠিক আছে? মানে কোন দিক বরাবর গিয়েছে সেটাও বের করব। তাহলে আমরা যদি করি, আমরা জানি লব্ধি বেগের মান W ইকুয়াল টু রুট ওভার স্রোতের বেগটা আগে লিখলাম, ধরো ভি স্কোয়ার প্লাস U1 স্কোয়ার প্লাস 2U1V কজ আলফা, ঠিক আছে? তাহলে ভি স্কোয়ারের মান কত? 8 স্কোয়ার, U1 কত? 16 স্কোয়ার প্লাস 2 × 16 × 8 কজ আলফার মান কত? কজ 120 ডিগ্রি। 120 কোত্থেকে আসছে? কারণ সে হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা করছে, তাহলে আরও 90 যোগ করতে হবে সাথে। তাহলে এটা হিসেব করলে কত আসে? হিসেব করলে আসে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 × 8 × 16 কস 120, 13.856, তার মানে 13.86 কিলোমিটার আওয়ার। প্রথম মাঝির লব্ধি বেগ হচ্ছে 13.86 কিলোমিটার পার আওয়ার। এখন দিকটা বের করে ফেলি এবং দিকটা বের করে আমরা চিত্রটা কমপ্লিট করে ফেলবো। দিকের সূত্র কি? ট্যান থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? ভি এর সাথে, ঠিক আছে? ভি এর সাথে অ্যাঙ্গেল ধরবো, স্রোতের বেগের সাথে অ্যাঙ্গেল ধরা হয়। তাহলে উপরে কি হবে? ইউ সাইন আলফা, আর নিচে কি আসবে? ইউ কজ আলফা। তাহলে আমরা লিখব বা থিটা সমান tan ইনভার্স ইউর মান কত? আচ্ছা, ইউ কি? U1, ইউ মানে কি? U1। তাহলে U1 এর মান কত? 16 সাইন আলফা কত? 120 ডিগ্রি। ভি কত? 8 প্লাস U1 16 কস 120। তাহলে হিসাব করলে কত আসে দেখো? থিটা ইকুয়াল টু শিফট tan ইনভার্স 16 সাইন 120 ডিভাইডেড বাই 8 প্লাস 16 কস 120। এটা খুব সম্ভবত ম্যাথ এরর চলে আসে, তাই না? ম্যাথ এরর চলে আসে না জিনিসটা? ম্যাথ এরর চলে আসে। তোমরা দেখবে এই ম্যাথটা করার পর তোমরা দেখবা যে তোমাদের ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাবে। হ্যাঁ, ম্যাথ এরর মানে কি? অসংজ্ঞায়িত দেখাবে, ঠিক আছে? অসংজ্ঞায়িত মানে কি? আমরা এরকমভাবে বলবো, ইনফিনিটি টাইপ বলবো আর কি, ঠিক আছে? তো ম্যাথ এরর দেখানোর মানে কি? 1/0 মানেও কিন্তু ম্যাথ এরর, ঠিক আছে? 1/0 মানেও কিন্তু ম্যাথ এরর। আর থিটার মান 1/0 মানে কি? ট্যান থিটার মান কত? 90 ডিগ্রি। মানে ট্যান থিটার মান যদি 1/0 হয় তাহলে সেটা আসলে কত হবে? 90 ডিগ্রি। মানে দিকের মান বের করতে গিয়ে তুমি যদি ম্যাথ এরর পাও তাহলে বুঝবা থিটার মান 90 ডিগ্রি। এটা একটু মাথায় রেখো। মানে পরীক্ষার সময় 1000 বারও যদি ক্যালকুলেশনটা করো এই অঙ্কের জন্য সবসময় ম্যাথ এরর আসবে। তো একটা কনসেপ্ট তোমাদের শিখিয়ে দিচ্ছি। ট্যান থিটার সূত্রে যদি ম্যাথ এরর আসে তাহলে বুঝবা থিটার মান 90 ডিগ্রি। এটা একটু মনে রাখবা। ট্যান থিটার মানে, তাহলে একটু লিখে দিই, এটা আমি একটু লিখে দিই। হ্যাঁ, ট্যান থিটার ক্ষেত্রে ম্যাথ এরর আসলে মানে ট্যান থিটার হিসেব করতে গিয়ে যে ম্যাথ এরর আসে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম থিটার মান 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি চিত্রে যদি প্লট করি তাহলে এই যে থিটা একদম এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের থিটা,
থিটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই দিক বরাবর আমাদের যে লব্ধি বেগ সেটা কত আসছে 13.86 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদেরকে বলেছে প্রথম মাঝির লব্ধি বেগ কত, বলবা প্রথম মাঝির লব্ধি বেগ 13.86 কিলোমিটার পার আওয়ার, এবং সেটি স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। স্রোতের বেগের সাথে মানে অনুভূমি বা বলতে পারো দৈর্ঘ্যের সাথে, নদীর দৈর্ঘ্যের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এটা হচ্ছে গ। তারপরে দেখো আমাদের ঘ নাম্বারটা আমরা যদি দেখি, ঘতে আমাদের কি বলেছে, ঘতে আমাদের বলেছে কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। কম দূরত্ব মানে দুইজন মাঝির ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, আমাদেরকে টি বের করতে হবে, টাইম বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথম মাঝির ক্ষেত্রে যদি দেখি, প্রথম মাঝির ক্ষেত্রে এটা খুবই সহজ প্রশ্ন, এটার ঘ নাম্বার খুবই সহজ, মানে গরুর গ একটু ঝামেলা ছিল তাই না, হুট করে ম্যাথ এরর আসলে বুঝতাম না, বাট এখন থেকে আশা করি ম্যাথ এরর আসলে ট্যান থিটার অঙ্কে যদি ম্যাথ এরর আসে তাহলে বুঝবা থিটার মান 90 ডিগ্রি। তাহলে প্রথম মাঝির ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল, আমি যে আরেকবার যদি চিত্রটা আঁকি, এটা ছিল ভি ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ, এবং প্রথম মাঝি এইভাবে রওনা দিয়েছে, এটা হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, এবং U1 প্রথম মাঝির বেগ কত ছিল, নৌকার বেগ ছিল 16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম মাঝি নদীর অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে, নদীর প্রস্থ কত দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার দেওয়া আছে। তাহলে এই যে নদীর প্রস্থ, এই যে নদীর প্রস্থটা ডি ইকুয়াল টু কত দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে যেহেতু সব কিলোমিটারই দেওয়া, তার মানে কি কোনোটাকে মিটারে নেওয়ার দরকার নেই। তাহলে প্রথম মাঝির ক্ষেত্রে নদী পারাপারের প্রয়োজনীয় সময়, এটাকে বলতে পারো T1 ইকুয়াল টু কত D/V সাইন আলফা, আমরা পড়েছি সবসময়, বাট এখানে কি ভি হবে না, এখানে কি হবে U1 সাইন আলফা, কারণ আমরা পড়েছি নদী পারাপারের প্রয়োজনীয় সময় হচ্ছে নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ, নৌকার বেগের সাইনের আলফা, নৌকার বেগের সাইন আলফা। তো এখানে নৌকার বেগ কী দিয়ে প্রকাশ করেছো, এখানে কিন্তু নৌকার বেগ ভি দিয়ে প্রকাশ করা হয় নাই, উল্টে দেওয়া হয়েছে না অঙ্কটা, এখানে কিন্তু নৌকার বেগ U1 দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে U1 সাইন আলফা। এটা একটু মাথায় রাখবা, কারণ সবসময় আমরা আসলে ধরতে ধরতে আমাদের মাথায় সেট হয়ে যায় যে হয়তোবা স্রোতের বেগ আজীবনই ইউ, আর নৌকার বেগ বা সাঁতারুর বেগ আজীবনই ভি, বাট এগুলো হচ্ছে ধরার উপর ডিপেন্ড করছে, যেমন তারা চিত্রের মধ্যে বলে দিয়েছে, তো এই কারণে চিত্রটা খেয়াল করতে হবে, ঠিক আছে। তো এটা সমান কত আসবে 2 কিলোমিটার, U1 কত 16 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফার মান কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে নদী পারাপারের প্রয়োজনীয় সময় আমাদের কতক্ষণ লাগবে 2/16 সাইন 120, এটা সময় লাগবে 0.144 আওয়ার, 0.144 আওয়ার। তাহলে এটাকে যদি মিনিটে নিতে চাও 60 দিয়ে গুণ করে দাও 8.66 মিনিট, তাহলে প্রথম মাঝির নদী পার হতে 8.66 মিনিট সময় লাগবে। এখন আসো দ্বিতীয় মাঝির ক্ষেত্রে বের করি, দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমাদের কি আসবে, দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমরা আবার চিত্র আঁকবো, নদী পারাপারে প্রয়োজনীয় সময় বের করব। তাহলে দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমাদের নদীর প্রস্থ কত, আগের মতোই সেম নদী, এটা একই নদী, তাহলে এটা কত 2 কিলোমিটার, ডি এর মান 2 কিলোমিটার নদীর প্রস্থ, এবং এটা কি ভি হচ্ছে স্রোতের বেগ, 8 কিলোমিটার পার আওয়ার ছিল, 8 কিলোমিটার পার আওয়ার, এবং আমাদের দ্বিতীয় মাঝি এইভাবে যাত্রা করেছে, তার ইউ টু কত 16 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয় মাঝির সাথে স্রোতের বেগের কোণ কত, আলফা কত 150 ডিগ্রি, সে 150 ডিগ্রি কোণে যাত্রা করেছে। 150 কীভাবে আসলো, 150 আসছে এইভাবে, এই দেখো এটা হচ্ছে 90 আবার তার সাথে 60, এটা হচ্ছে 90 তার সাথে 60, তাহলে দ্বিতীয় মাঝির কোণ হচ্ছে এইটা, এই যে এটা কত 90 + 60 150। তাহলে আমরা যদি এখানে যদি বসিয়ে দিই দ্বিতীয় মাঝির ক্ষেত্রে T2 সমান D/U2 সাইন আলফা, U2 সাইন আলফা, তাহলে ডি কত 2 কিলোমিটার, U2 কত 16 কিলোমিটার পার আওয়ার, সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি। তাহলে আমাদের কতক্ষণ সময় লাগবে দেখি, 2/150 সাইন 2/16 সাইন 150, 0.25 আওয়ার সময় লাগবে, দ্বিতীয় মাঝির সময় বেশি লাগবে। তাহলে এটা সমান কত আসবে, যদি এটাকে আমরা যদি 60 দিয়ে গুণ করি 15 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে সময় বেশি লাগছে, যেহেতু T1 থেকে T2 সময় বেশি লাগছে, তার মানে কে আগে নদীটা পার হবে, প্রথম মাঝি। কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে বের করতে বলছে, ও আচ্ছা সরি, এটা তো ভুল করে ফেলছি বোধহয়, কম সময় লাগবে বলছিল, আমি কম দূরত্ব বলছে, আমি সময় বের করে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, যেহেতু সময় বের করে ফেলছি সময়টা থেকে যাবে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা করলাম, আরেকভাবে করে দিব, দূরত্বটাও করে দিব, ঠিক আছে। তাহলে আমরা লিখব সুতরাং সুতরাং প্রথম মাঝির কম সময় লাগবে। মনে করো এইটাও প্রশ্নের ছিল আর কি, এটা বের করে নিলাম, যদি এটা প্রশ্ন না, প্রশ্ন সময় ছিল না, আমি খেয়াল করিনি, প্রশ্ন ছিল আসলে কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করে হচ্ছে নদী পার হতে পারবে, দূরত্বটা বের করতে হবে, কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করে নদী পার হতে পারবে। তাহলে প্রথম মাঝির কম সময় লাগবে, প্রথম মাঝির কম সময় লাগবে। এখন আসলে দূরত্বের ক্ষেত্রে দেখি, এটা ছিল সময়ের ক্ষেত্রে, ঠিক আছে, এটা ছিল সময়ের ক্ষেত্রে। তাহলে আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। হ্যাঁ, তাহলে এখন মূল প্রশ্নটাতে চলে যাই। মূল প্রশ্নটা কিসের জন্য ছিল? দূরত্বের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে দেখি কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করে নদী পার হতে পারবে। দূরত্বের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে এখন বের করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, দূরত্বের সাপেক্ষে বের করাটা এখন একদম সহজ হয়ে গেছে, যেহেতু তুমি সময় সাপেক্ষে বের করে ফেলছো, তাহলে তুমি দূরত্ব বের করে ফেলতে পারবা, মানে ওই অঙ্কটা দিয়েই, মানে ওই অংশটা যদি করে ফেলো আগে, তাহলে পরের অংশটা করে ফেলতে পারবা। দূরত্বের সাপেক্ষে তাহলে কি আসবে বলো তো? আসলে ওই অঙ্কটাই ছিল আমার, আসলে জাস্ট একটুখানি কনসেপ্ট একটু ভুলে, মানে উল্টো হয়ে গেছে, প্যারা নেই, ঠিক হয়ে যাবে। দেখো, তাহলে দূরত্বের সাপেক্ষে আমরা যদি বলি প্রথম মাঝির লব্ধি বেগ বের করে ফেলো, প্রথম মাঝির লব্ধি বেগ বের করে ফেলো। এখন প্রথম মাঝির লব্ধি বেগ তো গতে পাওয়া গেছে, তাই না? প্রথম মাঝির লব্ধি বেগ কত? 13.86 কিলোমিটার পার আওয়ার। প্রথম মাঝির লব্ধি বেগ, এটা কত থেকে পেয়েছি? গ থেকে পেয়েছি, গ থেকে। তাহলে সুতরাং প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলো। প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব, লব্ধি বেগ কী ছিল? ওমেগা, সরি ডাব্লিউ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রথম মাঝির লব্ধি বেগ W1 বলতে পারি, W1। তাহলে প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব কত? আমরা জানি S = VT, S = VT। তাহলে এখানে S = কী হবে? লব্ধি বেগ মানে কি? V, তার মানে W1, আর T কত? T1। T1 তো একটু আগে বের করেছি, দুইটা গুণ করে দিলেই হবে আসলে। W1 হচ্ছে 13.6 আর T1 হচ্ছে 8.66 মিনিট বের করছিলাম, তাই না? কিন্তু যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার, ওটাকেও আওয়ারে রাখতে হবে। প্রথম মাঝির সময় লেগেছিল 0.144 আওয়ার, তাহলে এটা দিয়ে গুণ দিয়ে দিলে আসলে প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব। সিম্পল, অত আহামরি কঠিন কিছুই না। প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1.995, মানে 2 কিলোমিটার। মানে প্রথম মাঝি তো নদীটাকে একদম আড়াআড়ি পাড়ি দিয়েছে, তাহলে নদীর প্রস্থ যত, তার নদী পার হতে তার দূরত্ব অতিক্রম করতে লেগেছে ততক্ষণই লেগেছে, মানে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তাহলে প্রথম মাঝি অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম 2 কিলোমিটার। তাহলে আমরা প্রথম অংশটা করে আসবো, হ্যাঁ, প্রথম অংশটা করে আসবো, টাইম বের করে আসবো, তারপর হচ্ছে লব্ধি বেগ বের করবো দুইজনের, তারপর লব্ধি বেগকে টাইম দিয়ে গুণ দিব, দিলে আমাদের অতিক্রান্ত দূরত্ব চলে আসবে। তাহলে আমরা লিখবো আবার দ্বিতীয় মাঝির ক্ষেত্রে, দ্বিতীয় মাঝির ক্ষেত্রে, দ্বিতীয় মাঝির ক্ষেত্রে, দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ কত? লব্ধি বেগ কত এটা আমরা জানি না, এটা আগে বের করতে হবে। লব্ধি বেগ কত? লব্ধি বেগ হচ্ছে W2। দ্বিতীয় মাঝির লব্ধি বেগ কিন্তু গরুর গতে বের করা হয় নাই, তাহলে আগে লব্ধি বেগ বের করবো। W2 = কি? U2 স্কোয়ার প্লাস V স্কোয়ার প্লাস 2U2V cos আলফা। তাহলে আমাদের U2-র মান কত? U2-র মান হচ্ছে 16, মানে দ্বিতীয় মাঝির নৌকার বেগ 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 16 × 8 cos, দ্বিতীয় মাঝি কত কোণে যাত্রা করেছিল? 150 ডিগ্রি কোণে, তাহলে cos 150 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে কত আসে? এটা হিসাব করলে আমাদের আসে √16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 16 × 8 cos 150। তাহলে হিসাব করলে এটা কত আসে? আচ্ছা দাঁড়াও, 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 16 × 8 cos 150, 9.91। দ্বিতীয় মাঝির লব্ধি বেগ হচ্ছে 9.81 কিলোমিটার পার আওয়ার। আর দ্বিতীয় মাঝির সময় লেগেছিল কতক্ষণ? সময় লেগেছিল আমাদের কতক্ষণ? 15 মিনিট, মানে 0.25 আওয়ার। তাহলে দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব কত? দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব আমাদের কত আসবে? দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব, প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা S1 বলি, S1, তাহলে দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো? S2। তাহলে S2 = কী হবে? W2T2, W2T2। তাহলে W2 কত? W2 হচ্ছে 9.91 কিলোমিটার পার আওয়ার, আর T2 কত আসছিল? 0.25 আওয়ার, 0.25 আওয়ার। তাহলে এটাকে যদি 0.25 দিয়ে যদি গুণ দেয় আসবে
2.478, 2.478, তার মানে 2.48 কিলোমিটার। দ্বিতীয় মাঝির বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, এটাই স্বাভাবিক, কারণ প্রথম মাঝি ন্যূনতম পথে যাত্রা করছে। আলফার মান 120 ডিগ্রি মানে কি, মানে থিটার মান কত, 90 ডিগ্রি। থিটার মান 90 ডিগ্রি হওয়ার মানে কি, ন্যূনতম পথে যাত্রা করছে। তাহলে যেহেতু S2 বড়, S1 ছোট, আমাকে বলছে কোন মাঝির কম দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে সুতরাং প্রথম মাঝির কম দূরত্ব অতিক্রম করতে হবে। প্রথম মাঝির কম দূরত্ব অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের আনসার। তো আমি একটু ছোট করে দেখাবো যাতে করে হচ্ছে তোমরা বুঝতে পারো, এবং এইটার পিডিএফ তো আমি তোমাদেরকে দিয়েই দিব, তো প্যারা নেই। তাহলে প্রথম কি করব, এই অঙ্কটার জন্য প্রথম মাঝির ক্ষেত্রে আমরা হচ্ছে দুই মাঝির ক্ষেত্রে আমরা প্রথমে টাইম বের করে নিব, তারপর দুই মাঝির জন্য আমরা লব্ধিবেগ বের করব, এবং টাইম আর লব্ধিবেগ গুণ দিলে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের অংশ, আজকের পড়ার যে অংশটুকু ছিল। দুইটা সিকিউ আজকে আমরা এই ক্লাসে সলভ করে দিলাম, এবং আজকে রাত 9টায় কিন্তু আমাদের ছাতা ও বৃষ্টি সংক্রান্ত যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে ভাই আলোচনা করব, এবং সেখান থেকে আমি তোমাদেরকে 4টা বোর্ড সিকিউ সলভ করে দিব এবং বেসিকটা আলোচনা করে দেব। তাহলে কিন্তু আমাদের ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে পরবর্তী অধ্যায়গুলোতে যাব, এবং পরবর্তী অধ্যায়গুলো কিন্তু মোটামুটি ফিজিক্সে কিন্তু ভেক্টর অধ্যায়টা কিন্তু সবচেয়ে বড়, মানে বাকি অধ্যায়গুলো কিন্তু আমাদের এত লম্বা সময় লাগবে না। বাকি অধ্যায়গুলো আমাদের দেখা যাবে, ভেক্টর অধ্যায় আমাদের আজকে 9ম ক্লাস ছিল, আজকে রাতে 10ম ক্লাস হবে। বাকি অধ্যায়গুলোতে কিন্তু আমাদের মোটামুটি দেখা যাবে অনেক অধ্যায় আছে এরকম যেগুলো 4-5 ক্লাসে শেষ হয়ে যাবে। যেমন যদি বলি যে মহাকর্ষ অভিকর্ষ, যদি বলি কাজ শক্তি ক্ষমতা, তারপর যদি বলি আমি তোমাদেরকে পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়গুলো কিন্তু আমাদের 3টা অধ্যায় মিলে কিন্তু আমাদের 11 থেকে 12টা ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। তো আমরা ছোট ছোট অধ্যায়গুলো আমরা দ্রুত শেষ করব, বড় বড় অধ্যায়গুলো শেষ করতে আমাদের একটু ক্লাস বেশি লাগবে। তো আশা করছি যদি ঠিকমতো তোমরাও ক্লাস করো, প্লাস ভাইও যদি ক্লাস নিতে পারি, তাহলে অবশ্যই সময়ের অনেক আগেই আমরা হচ্ছে সিলেবাসটা কভার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রাতের ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।